Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. তাড়াতাড়ি আসুন, আমি একা ধরে রাখতে পারছি না। কি ওখানে? ওকে ধরুন, কুয়োয় পড়ে যাচ্ছে। কি ওখানে? কে? খেলা গ্রাম নিশিচন্দ্রপুর। কথিত আছে সে গ্রামে নাকি রাতের বেলা বিভিন্ন রকম অধিভৌতিক ঘটনা ঘটে। আজ সেরকমই একটি ঘটনা আপনাদেরকে বলবো। নিশিচন্দ্রপুরের গোলক ধাঁধায় পার্থ কিভাবে আটকে গিয়েছিল, সেখানকার আতঙ্ক তাকে কিভাবে আটকে ধরেছিল, সেই গল্প আজ আপনাদের শোনাবো। তাই আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখিকা উপাসনা রায় চট্টোপাধ্যায়ের কলমে নিশিচন্দ্রপুরের আতঙ্ক। সমগ্র পর্বটির পরিচালনায় ধ্রুব। বাড়িটায় ঢুকে বেশ দমেই গেল পার্থ। এত অন্ধকার, মলিনতা মাখানো একটা মাটির তৈরি মাথা গোজার ঠাই, কি অসম্ভব নিচু দরজা। ঘরের চালাটা অস্থায়ী, কোনোভাবে বসানো আছে, হাওয়া দিলেই উড়ে যাবে যেন। আলো বলতে দাওয়ায় একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। আলো যে এতখানি নিষ্প্রভ হয় সত্যি জানা ছিল না পার্থর। অস্বস্তি ভরা দৃষ্টিতে ও তাকাতে লাগলো এদিক ওদিক। সুব্রত বেরিয়ে এসেছে ঘর থেকে। পার্থকে দেখেই হই হই করে অভ্যর্থনা শুরু করলো। আয় আয়, যাক এসে পৌঁছতে পারলি তবে শেষমেশ। রাস্তায় অসুবিধা হয়নি তো? কি রে, এমন ধন্দ মেরে রয়েছিস কেন? কি হয়েছে তোর? কষ্ট করে হাসলো পার্থ। না না, আরে না, বল বল, অসুবিধা হতে যাবেই বা কেন? তেমন বেশি কিছু দূরের রাস্তা তো আর নয়। মনে মনে বলল, অসুবিধা এতক্ষণ হয়নি ঠিকই, তবে এবার যে হবে সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। পায়ে পায়ে সুব্রতর সাথে বাড়ির ভিতরে গিয়ে ঢুকল পার্থ। না, দাওয়া থেকে বুঝতে পারেনি ভিতরটা খুব একটা খুপড়ি নয়। মাটির ঘর, তবে বেশ বড়ই। দরজা সোজাসুজি একটা মাঝারি আকারের জলচৌকি পাতা রয়েছে। ডান পাশে মেঝেতে বসানো আছে বেশ বড় একটা মাটির কুঁজো। গোবর লেপা তকতকে মেঝে। এ ঘরেও রাখা রয়েছে একটা হ্যারিকেন। চৌকির গা ঘেঁষে বসানো আছে সেটা। দরজা দিয়ে ঢুকে দুই পাশে দুটো জানালা। পার্থকে সমানে এদিক ওদিক তাকাতে দেখে সুব্রত হেসে জিজ্ঞাসা করল, কিরে, ভয় করছে নাকি? পার্থ একটু লজ্জা পায়, অপ্রতিভ স্বরে বলল, দূর, ভয় পাবো কেন? কি যে বলিস, এমনি চারদিকটা একটু দেখছি, এই আর। সুব্রতর মুখে হাসিটা কিন্তু লেগেই আছে। ভ্রু নাচিয়ে বলল, আসলে এমন পরিবেশ তো তোর কাছে নতুন, তাই হয়তো তোর একটু অদ্ভুত লাগছে। কিছুক্ষণ পরেই দেখবি সব ঠিক হয়ে গেছে। এই বলে সুব্রত এবারে উচ্চ স্বরে হাঁক ছাড়ল। কই গো, শুনছো? এই দেখো, পার্থ এসে গিয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো একবার। মিনিট খানেকের মধ্যেই আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন এক ভদ্র মহিলা। বছর 35 বয়স। পরনে গাঢ় রং তাঁতের শাড়ি, মাঝারি গাত্রবর্ণ, সামান্য ভারী শরীর, চুল পেঁচিয়ে খোপা বাঁধা। সুব্রত সদ্য বিবাহিতা স্ত্রী। আগে দেখেনি পার্থ। একটু বেশি বয়সে বিয়ে করেছে সুব্রত। বিয়েতে আসতে পারেনি পার্থ, তাই কথা দিয়েছিল কোনো এক ছুটিতে অবশ্যই
সপরিবারে এসে কাটিয়ে যাবে সুব্রতের সাথে ওদের এই গ্রাম নিশ্চিন্দ্রপুরের বাড়িতে। কিন্তু মেয়ের স্কুলে সাপ্তাহিক পরীক্ষা থাকায় এবার সপরিবারে আসা হয়নি পার্থর, এসেছে একাই। নিশ্চিন্দ্রপুর বা চলতি ভাষায় নিশ্চিদাপুর নামটাতেই কেমন জানি একটা অস্বস্তি লেগে আছে, অন্তত পার্থর তাই মনে হয়। কলেজ পাশ করে সুব্রত সেই যে গায়ে ফিরে এসে ওদের নিজস্ব চাষবাসের দেখাশুনো শুরু করল, আর ফিরলই না সে শহরে। কিন্তু ওই গুটি কতক বাড়িতে ল্যান্ডফোন, তারপর ক্রমশ মোবাইল ফোনের সহায়তা সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে। অনেকবারই আসতে বলেছে সুব্রত, আসার হয়ে ওঠেনি পার্থর। তবে আজ এই নিশিচাঁদপুরে তার প্রথম রাত্রি কেমন কাটবে সত্যি বুঝতে পারছে না পার্থ। উল্টোপাল্টে চিন্তা মাথা থেকে সরিয়ে হাতে মিষ্টির প্যাকেটটা সুব্রত স্ত্রীর দিকে বাড়িয়ে ধরে স্মিত হাসল পার্থ। নমস্কার বৌদি, নমস্কার। 2 হাত জোর করে নমস্কার করলেন ভদ্রমহিলা, তারপর বেশ ভারী স্বরে সংক্ষিপ্ত প্রত্যুত্তর দিলেন, নমস্কার, বসুন। বলেই ভিতরে চলে গেলেন। পার্থর আনা মিষ্টির প্যাকেট পার্থর হাতেই রয়ে গেল। আচ্ছা অভদ্র তো। অপমানে শরীর শক্ত হয়ে ওঠে পার্থর। প্যাকেটটা সুব্রতর হাতে কুচিয়ে দিতে দিতে একটু ছাজিয়েই বলে ওঠে পার্থ, উনি বুঝে মিষ্টি খান না, না খেলে তুই খেয়ে নিস, আর নয়তো এক কাজ করিস, নচেত অন্য কাউকে দিয়ে দিস, যত সব। পার্থ অসন্তুষ্ট হয়েছে বুঝতে পেরে সুব্রত তাড়াতাড়ি সামাল দেওয়ার জন্য বলে উঠল, সেরকম কিছু নয়, মনিকা রান্না করছে তো, তাই আর ওই হাতে প্যাকেটটা ছুল না। আমরা সবাই মিষ্টি খাই। যাকগে, তুই আয়, আমি জল তুলে রেখেছি, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নে, মনিবা চা আনবে এক্ষুনি। উঁচু তাওয়ায় ঝুঁকে দাঁড়িয়ে বেশ কসরত করে হাত মুখ ধুয়ে দেয় পার্থ। মাটির মেঝেতে জল পড়লে কাদা কাদা হবে, সেই কাদা পা ধুয়ে যতই মোছো না কেন ফের মাটি ভিজে পা ময়লা হবে। রাত্রে ওই কাদা মাখা পায়ে বিছানায় ওঠা, না না, অন্তত পার্থর পক্ষে তা তো সম্ভবই হবে না। সেই জন্য জুতো মোজা ছাড়লেও পায়ে জল দেওয়াও সম্ভব হয়নি। ভেতরে ঢুকে প্রথম ঘরটাতেই পার্থর থাকার ব্যবস্থা হয়েছে। জামা কাপড় পাল্টানোর কিছুক্ষণের মধ্যেই চা আর কুচো নিমকির রেকাবি নিয়ে ঘরে এসে ঢুকল মনিভা। সামান্য আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে না মুখটা, তবে পার্থর মনে হলো ঠিক মধ্যম বর্ণা নয়, মনিভার গায়ের রংটা ফর্সার দিকেই। চায়ের কাপ, ডিশ আর নিমকির থালা চৌকির ওপর নামিয়ে রেখে সে বেরিয়ে যাওয়ার আগেই পার্থ জিজ্ঞাসা করল, আচ্ছা একটা কথা বলি, বলছিলাম যে বৌদি, সুব্রত কোথায়? ওকে দেখছি না তো। আসছে। কোনো ক্রমে উত্তরটাকে ভাসিয়ে দিয়েই ভিতরে চলে গেল মনিভা। দ্বিতীয় প্রশ্নটি করার আর কোনো অবকাশই পেল না পার্থ। সুব্রতর জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর বাধ্য হয়ে চায়ের কাপটা নিয়ে চৌকির উপর পা মুড়ে বসল পার্থ। একা একাই চা খেতে হবে ভেবেছিল। চা খেতে খেতে 2 বন্ধু মিলে পুরনো দিনের কলেজ বেলার কত গল্প করবে, কিন্তু এখন যা দেখা যাচ্ছে সে তো ঘুরে বাদি। পুরো ঘরটার মধ্যে আলোর উৎস বলতে ওই হ্যারিকেনের শিখাটুকু, তাতে আধার খুঁজছে তো নাই, বরং আরো এক অদ্ভুতুরে পরিবেশ সৃষ্টি হচ্ছে। ভাগ্যিস এখন শীতকাল, নইলে এতক্ষণ পাথর পক্ষে থাকা কিন্তু বেশ কঠিন হতো।
সিদ্ধ হয়ে যেত। পচা গরমের সময় থাকে কি করে এরা, তা কে জানে। এমন ধ্যার ধ্যারে গোবিন্দপুর আজকাল বড় একটা মেলাভার, যেখানে অধিকাংশ বাড়িতেই কিনা এখনো বিদ্যুতের প্রবেশটা অবধি ঘটেনি। বেজান মুখে চায়ের কাপে চুমুক দিল পার্থ। দুটো কুচো নিমকি মুখে পড়ে স্লথ গতিতে চিবোতে চিবোতে নিজের গালে নিজে চড়াতে ইচ্ছা করছিল পার্থর। কি কুক্ষণে যে এলো এখানে তা কে জানে। একে দুই ভুতুড়ে পরিবেশ, আলো নেই। টয়লেট যেতে হলে উঠোন পেরিয়ে যেতে হয়। তার উপর এদের আতিথেয়তারও তো বলিহারি। মনিভার আচরণ তো প্রত্যেক মুহূর্তে রীতিমতো ক্ষুব্ধ করে চলেছে পার্থকে। সুব্রত ভারী অদ্ভুত। পার্থকে হাত মুখ ধোয়ার জন্য দাওয়ায় নিয়ে গিয়ে সেই যে বাড়ির পিছন দিকে হাওয়া হয়ে গেল, ৪৫ মিনিট হতে যায়, এখনো আসার নাম করে না। সে যখন পার্থ এসে পৌঁছল, তখনই যা একটু উৎফুল্ল হয়ে অভ্যর্থনা জানালো সুব্রত। তারপর কোথায় যে গেল। পার্থর ইচ্ছা করছে কাল ভোরবেলাতেই পিক টান দেয়। এখানে এসে পৌঁছতে আজ সন্ধ্যা হয়ে গেছে পার্থর। প্রথমে ভেবেছিল কাল সকাল হলে দিনের আলোয় হয়তো এতটা খারাপ লাগবে না জায়গাটা, কিন্তু আর এখানে থাকার এতটুকু ইচ্ছা করছে না পার্থর। ভাবতে ভাবতে চায়ের তলানিটুকু গলায় ঢালতে ঢালতে কিছুটা অন্যমনস্ক ভাবে হঠাৎই একবার দরজার বাঁ পাশের দিকে জানলাটার দিকে চোখ রেখে ফেলল পার্থ, এবং সাথে সাথে প্রচন্ড বিষমকে কাশির দমকে দম আটকে গেল। পুরো চাটাও মুখের ভিতরে গেল না। বিষমের দমকে কিছুটা চা চলকে পড়ল ওর গায়ের উপর। জানালা থেকে সুব্রত সাত করে সরে গেল। হ্যাঁ, ওটা সুব্রতই। পাথর এতটুকুও ভুল হচ্ছে না। মনের মধ্যে আকস্মাৎ ফনা তুলে দাঁড়ানো ভয়টাকে অতি কষ্টে নিষ্প্রভ করে পার্থ। কিন্তু ওর মনে ততক্ষণে একটাই বড় প্রশ্নের আবির্ভাব ঘটেছে। আর সেই প্রশ্নটা হলো, কেন? বন্ধুকে মুখে হাত ধোয়া জল তুলে দিয়ে বিবাদটা হয়ে গেল সুব্রত। এখন লুকিয়ে লুকিয়ে বন্ধুর চা পান দেখছে সে। আচমকা আবার একটা নতুন আশঙ্কা মাথা চাড়া দিয়ে উঠল পার্থর। দীর্ঘ ২০-২১ বছর পরে সুব্রতর সাথে দেখা হয়েছে পার্থর। মাঝে ফোনে একটু কথাবার্তা বলা ছাড়া তেমন কোনো যোগাযোগই ছিল না। তাও সেই কথাবার্তা কালে ভদ্রে হয়ে থাকত। শুধু পার্থ বলে নয়, কলেজের অন্যান্যদের কারোর সাথেই কোনো যোগাযোগ ছিল না সুব্রতর। নিজের সম্পর্কে যতটুকু বলেছে সুব্রত, অর্থাৎ সে এখন পৈতৃক চাষবাস দেখাশুনো করে, মাত্র কিছুদিন আগে গ্রামেরই একটা মেয়েকে বিয়ে করেছে। এইটুকুই যে জানে সে। তাও যদি সুব্রত সবটা সত্যি বলে থাকে তবেই। আচ্ছা, এমন নয় তো যে সুব্রত কোনো বেআইনি কাজ করে? স্বামী স্ত্রী দুজনে মিলে চায় কিছু মিশিয়ে পার্থকে অচৈতন্য করে বা খুন করে তার জিনিসপত্র লুটপাট করে সর্বনাশ। তাহলে কি করবে এখন পার্থ? কোথায় পালাবে? কিভাবে পালাবে? নিজের কলেজ জীবনের বন্ধু সম্পর্কে এমন কথা মনে আনতেও কুণ্ঠাবোধ হচ্ছে পার্থর। কিন্তু পার্থ যা ভাবছে তেমনটা ছাড়া কি বা হতে পারে? লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে পার্থকে কেন দেখছিল সুব্রত? কি কারণ হতে পারে? একবার কি ঘরের বাইরে দাওয়ায় বেরিয়ে দেখবে পার্থ? ভেবেই পরক্ষণই মত বদলালো পার্থ। ঠিক সাহসে কুলোচ্ছে না ওর।
কি রে, চা খেয়েছিস? সুব্রতর গমগমে স্বরে সচকিত হয়ে ওঠে পার্থ। বাড়ির ভিতরের দিকে, অর্থাৎ মনিভা যেদিক দিয়ে এই ঘরে এসেছে সেই দিক থেকে ঘরে এসে ঢুকেছে সুব্রত। আসলে ওই দিকে, মানে রান্নাঘরের দিকেও ঢোকা বেরোনোর জন্য একটা দরজা আছে। মনের আশঙ্কা, উৎকণ্ঠা সমস্ত কিছুকে মুহূর্তের মধ্যে আড়াল করে ঠোঁটে কৃত্রিম একটা হাসি ফোটানো পার্থ। হ্যাঁ রে, আরে তার সাথে দেখ না তুই, আরে বৌদি আবার কতগুলো নিমকি ভেজে দিয়েছেন, আয় না তুইও খা। সুব্রত চৌকির আর এক প্রান্তে গিয়ে বসলো ঠিকই, কিন্তু নিমকির দিকে ফিরেও তাকালো না, চুপচাপ বসে রইল। পার্থর অস্বস্তিটা উত্তর বাড়তে থাকে। এভাবে চুপ করে থাকলে আরো গুমোট পরিস্থিতি সৃষ্টি হবে বুঝতে পারা সত্ত্বেও বেশ কিছুক্ষণ চুপ করে রইল ও। তারপর একটা সময় আর না পেরে নীরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করলো, কটা বাজে বলতো? ঘড়িটা তখন খুলে ব্যাগের ভিতরে রাখলাম, তোর বাড়িতে কোথাও তো কোনো ঘড়ি না। তোর খিদে পেয়েছে? দাঁড়া, আমি মনিকে বলছি। বলেই পার্থকে আর কিছুটি বলার কোনো সুযোগ না দিয়ে সুব্রত তড়িঘড়ি ভিতরে চলে গেল। পার্থ হা হা করে উঠতে চায়। এই না না না, একদম না, খিদের কথা নয়, এখন একদমই নয়, এখনো তো নিমকি শেষ হলো না। কিন্তু ততক্ষণে সুব্রত চোখের আড়ালে চলে গেছে। একটা বৃষ্টি অস্বস্তিতে ঘুম ভেঙে গেল পার্থ। পরিবেশ যত প্রতিকূলই হোক না কেন, ভীষণ রকম ক্লান্ত থাকার দরুন বিছানায় শোয়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছিল ও। রাত্রে খাওয়ার সময় পার্থর মাথায় আর একটা নতুন প্রশ্ন ঘুরেই চলেছে। সুব্রত যখন পার্থকে খেতে ডাকে, ওই প্রথম তখন বাড়ির একেবারে অন্তরে যায় পার্থ। গিয়ে দেখে বাইরের ঘরটার পরে ভিতরে একটাই বড় ঘর, তারই একদিকে রান্না বান্নার সমস্ত ব্যবস্থা ও অপর দিকে মেঝেতে বসে খাওয়ার ব্যবস্থা। এই ঘরে আর একটা দরজা সত্যিই আছে বাইরে বেরোনোর, কারণ দরজাটা সামান্য ফাঁক থাকায় পার্থ দেখতে পেয়েছিল ওই দরজাটার ওপারে আর কোনো ঘর নেই। ওটা বাইরে যাওয়ার দরজা। কিন্তু তেমনটা হলে রাত্রে সুব্রত আর মনিভা থাকবে কোথায়? কারণ বেডরুমটা তো পার্থর দখলে এখন। এই রান্নাঘরে মেঝেতে বিছানা পেতে শোবে নাকি ওরা দুজন? নিশ্চয়ই তাই। এছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা তো চোখে পড়ছে না পার্থর। তেমন হলে সে তো ভারী লজ্জাজনক ব্যাপার হবে। পার্থ শোবে বিছানায়, আর এরা স্বামী স্ত্রী এই ঠান্ডায় মেঝের উপর পড়ে থাকবে গোটা রাত, তাও কিনা আবার মাটির মেঝে। পার্থ একরকম গায়ে পড়ে জিজ্ঞেস করে বসেছিল, এই সুব্রত, তোরা শোবি কোথায় রে রাত্রে? পুরো সময়টা জুড়ে মুখে কুলু পেটে থাকা মনিভা যেন নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে জবাব দিয়েছিল, আপনাকে ডাল দেব? এ হেন উত্তরের পরে আর বিষয়টা নিয়ে একটাও প্রশ্ন করতে ইচ্ছে করেনি পার্থ। সেও জিভে তালা লাগিয়ে খাওয়া শেষ করে উঠে গিয়েছিল। ফের মাটির দালানে এসে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে হ্যারিকেনের শিখাটা কমিয়ে চুপচাপ শুয়ে পড়েছিল ও। আর সব থেকে বড় কথা, ও শুয়ে পড়ার পর সুব্রত বা মনিভা একবারও এই ঘরে আসেনি। এই মুহূর্তে বেশ বিপদে কিন্তু পড়েছে পার্থ। তার একবার শৌচাগারে যাওয়া দরকার। সে সন্ধেবেলা এসে একবারও প্রকৃতি তাকে সাড়া দিতে চাইলে সুব্রতকে পিছনের মাঠে পাঠিয়েছিল। বলেছিল, এখন মাঠে যা, বেশি রাত্রে যাওয়ার দরকার হলে তখন উঠোনে নেমে ডান দিকে দেখবি 4টে সিঁড়ি উঠে গেছে, একটা সিমেন্ট বাঁধানো ঘর আছে,
ওইটাই চলে যাস। কিন্তু এখন এত রাত্রে দরজা খুলে বাইরে যেতে হবে ভাবলেই বুক শুকিয়ে আসছে পার্থর। কিন্তু কি আর করবে, প্রকৃতির ডাক, সাড়া তো দিতেই হবে। তাই অগত্যা উঠতেই হলো পার্থকে। দরজা খুলে বাইরে যাওয়ার আগে ও একবার পাশের ঘর অর্থাৎ রান্নার এবং খাওয়ার ঘরের দরজাটা আলগা ঠেলল। খুলে গেল দরজাটা। ঘরটা ঘুটঘুট করছে অন্ধকার। সুব্রতরা ওখানে আছে কিনা কিছু বোঝা যাচ্ছে না। যদি না থাকে তাহলে কোথায় গেল? অন্য কোনো বাড়িতে শুতে গেল নাকি? তবে কি এই বাড়িটায় পার্থ এখন সম্পূর্ণ একা? পার্থর মনের মধ্যে অস্বস্তি এবং চাপা ভয়টা যেন দ্বিগুণ হয়ে যায় মুহূর্তের মধ্যে। কিসের ভয় তা ঠিক পার্থ জানে না, কিন্তু একটা ভীষণ রকমের আতঙ্ক পাকের মতো জড়িয়ে রেখেছে পার্থকে। আতঙ্ক নাকি প্রশ্ন, নাকি পার্থর মনে এখন যা চলছে তাকে প্রশ্ন এবং আতঙ্ক দুই বলা চলে। পার্থ যখন চা খাচ্ছিল, সুব্রত কেন ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল? মনিভা কেন এমন অদ্ভুত আচরণ করছে? মাথায় একরাশ দুশ্চিন্তার ছাগ নিয়ে ব্যাগ থেকে একটা গরম চাদর বার করে সেটা আষ্টে পৃষ্ঠে গায়ে ঝুলিয়ে দিয়ে দরজা খুলে বেরোলো পার্থ। সাথে সাথে কনকনে হিমেল বাতাস যেন ঝাঁপিয়ে পড়ল ওর উপর। দাওয়া উঠোন সব ডুবে আছে নিকশ কালো অন্ধকারের গহ্বরে। আকাশে সরু এক টুকরো ম্রিয়মান চাঁদ ঝিমুচ্ছে। উঠোন দিয়ে নেমে ডান পাশ ধরে কিছুটা এগুলে সবজা গাছ। এসে পৌঁছানোর পর উঠোন দিয়ে ঢোকার সময় পার্থ খেয়াল করেনি এটার দিকে। তখন খেয়াল করলে লাভই হতো। যা জীবনে কখনো করেনি সেই মাঠে যেতে হতো না, হাত পা ধুতেও সুবিধে হতো। যাকে এখন আর ভেবে কোনো কাজ নেই। একটা টয়লেট যে পাওয়া গেছে এই না কত বড় কথা। গরম চাদরটার সাথে একটা সোয়েটার চাপিয়ে হাতে মোবাইলটা নিয়ে উঠোনে নামলো পার্থ। ডান পাশে কিছুটা দূরে গেলেই সেই শৌচাগারের অবস্থান। বাইরে অসম্ভব ঠান্ডা। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে পার্থ তাড়াতাড়ি পা চালালো। উঁচু উঁচু সিঁড়ি টপকে আধ ভাঙা টিনের দরজাটায় হালকা ঠেলা দিল পার্থ। ঘর ঘর শব্দ তুলে দরজাটা খুলে যাওয়া মাত্রই পার্থর মনে হলো এর চেয়ে বুঝি মাঠ ঘাটি ভালো ছিল। মোবাইলের ফ্ল্যাশের আলোক বিন্দু থেকে বিচ্ছুরিত আলোয় পার্থ স্পষ্ট দেখল সারা দেওয়াল জুড়ে স্তরে স্তরে পুরু হয়ে জমে রয়েছে সবচেটে শ্যাওলা। মাথার উপর টিনের ছাদ। খুপড়িটার ভিতরে ঢুকে সোজাসুজি রয়েছে ছোট্ট একটা জানলা। অবশ্য সেটার যা আকার তাতে জানলা না বলে ঘুরঘুরি বলাই ভালো। সিলিং থেকে শুরু করে স্যাঁতস্যাঁতে দেওয়াল জুড়ে রয়েছে মাকড়সার জাল। মেঝে শুকনোই। সুব্রতরা কি ব্যবহার করে না নাকি? ডান দিকে তাকাতেই শরীরের ভেতর কেমন যেন একটা গড়ে উঠল পাথর। দেওয়ালের সাথে প্রায় লাগানো সিমেন্ট বাঁধানো একটা বৃত্তাকার চৌবাচ্চা। সেটি সরু বেশ নিচু গোলাকার দেওয়ালের গায়ে শ্যাওলার আস্তরণও নেহাত কম নয়। চৌবাচ্চাটায় জল আছে নাকি? পার্থ যে অবস্থান থেকে দেখছে তাতে অবশ্য জল দেখা যাচ্ছে না। জল আছে কি নিচে? কত নিচে যে চোখেই পড়ছে না। একটা চৌবাচ্চা কতটা গভীর হতে পারে? ভিতরটা কুচকুচে কালো। একটা সামান্য চৌবাচ্চা
এত ভয়ঙ্কর দেখতে হতে পারে? মুহূর্তে পাথর মনে হলো ওই মাঝারি আকারের জলাশয়টা যেন অন্তহীন গহীনতা। কোনো এক অদৃশ্য শক্তি বুঝি এক্ষুনি পার্থকে টেনে নেবে ওই চাপ চাপ অন্ধকার মাখা বিভীষিকার মধ্যে। নাকে মুখে জল ঢুকে দম আটকে যাবে পার্থর। মাথা ঝাঁকিয়ে ভয়টাকে দূর করার চেষ্টা করল পার্থ। একজন উচ্চ পদস্থ আইটি কর্মী হয়ে সে কিনা ভয় পাচ্ছে একটা সামান্য ছো বাচ্চাকে? আচ্ছা, এইটাকে কি ব্যবহার করে সুব্রতরা? করলে নিশ্চয়ই জল পরিষ্কারই থাকবে। তাছাড়া এই মুহূর্তে পার্থকেও এই জলই ব্যবহার করতে হবে। মোবাইলটা শক্ত হাতে ধরে পার্থ পায়ে পায়ে এগোলো চৌবাচ্চার দিকে। জলের অবস্থানটা দেখার জন্য সামান্য ঝুঁকে চৌবাচ্চার ভিতরে ফ্ল্যাশের আলো ফেলতেই চমকে উঠল পার্থ। যতদূর দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা দীর্ঘ সুড়ঙ্গ যেন নেমে গিয়েছে। জল আছে বটে, কিন্তু সেটা এতই নিচু যে চট করে তাদের চোখের দৃষ্টি পৌঁছবে না। ভিতর থেকে উঠে আসছে দীর্ঘদিনের জমা জলের ভ্যাপসা গন্ধ। একটা কুয়ো। আপাদমস্তক শহরের ছেলে, আজন্ম দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে মানুষ হওয়া পার্থ কুয়োকে চৌবাচ্চা ভেবে ভুল করে বসেছিল। সম্পূর্ণ অজানা কারণে বুকের ভিতরটা আবার কেঁপে উঠল পার্থর। একটু আগে এটাকে চৌবাচ্চা ভেবে কি ভয়টাই না পেয়েছিল পার্থ, আর সেখানে এখন দেখছে কুয়োর চারিপাশে গোলাকার বাউন্ডারিটা বেশ নিচু। যদিও মেঝেটা শুকনো, তবু যদি কোনোভাবে পার্থর পা হড়কে যায় তবে জলে ডুবে বা বিষাক্ত গ্যাসে দম আটকে নয়, আতঙ্কেই মরে যাবে পার্থ। কুয়োর ধার থেকে সরে আসতে যাবে পার্থ। ঠিক এমন সময় ওর চোখ পড়ল সামনের দেওয়ালে খুদে জানলা অথবা খুলখুলিটার দিকে, এবং সাথে সাথে ওর হৃৎপিণ্ডটা যেন গলা দিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল। একটা হাত, ঠিকই দিচ্ছে পার্থ, একটা হাত ছোট্ট চৌকো জায়গাটা দিয়ে ভিতরে ঢুকছে একটা হাত। সেই হাতের শাখা পদ্মা। শরীরের বাকি অংশ বা মুখ দেখতে না পেলেও পার্থ পরিষ্কার বুঝতে পারছে ওটা কার হাত। মনিভা। শৌচাগারের পিছনের দিকে রয়েছে একটা জঙ্গলে জমি, বড় বড় ঘাস আর অজস্র গাছপালা। এই এত রাত্রে ওই জঙ্গলের মধ্যে কি করছে মনিভা? সে যাই করুক, শৌচাগারটি মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে। সামনের দিকে খান দিনে উঁচু সিঁড়ি থাকলেও পিছন দিকে যে কোনো সিঁড়ি নেই তা পার্থ খেয়াল করেছে আগেই। তাহলে অতখানি উচ্চতায় মনিভা উঠল কেমন করে? আর ওই খুলখুলির মধ্যে দিয়ে হাতই বা গলালো কি কারণে? না, আর এখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না পার্থ। এক টানে টিনের দরজাটা খুলে লাফিয়ে সিঁড়ি ভেঙে উঠোনে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো সে। মনে কি একটু সাহস সঞ্চিত হলো? না, মনিভা রয়েছে খুব কাছাকাছি। চিন্তাটা মাথায় আসতেই আপনা আপনি পা চলতে শুরু করলো পার্থর। ওর ষষ্ঠ ইন্দ্রিয় সমানে ইঙ্গিত পাঠাতে লাগলো যে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না, একদম নিরাপদ হচ্ছে না। ক্ষিপ্র পায়ে উঠোন পেরিয়ে ঘরে ঢুকে দরজাটা আটকে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল পার্থ। বালিশে মুখ গুজে দম চেপে
বা কাত ফিরে শুয়ে রইল অন্তত মিনিট 15-20। আস্তে আস্তে ভয়টা কাটানোর চেষ্টা করতে হবে এবার। নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করতে লাগলো পার্থ। কি এমন দেখেছে ও যার জন্য এত ভয় পাচ্ছে? একটা কুয়োই তো নয়, আর মনিভার ব্যাপারটাও হয়তো চিন্তা করার মতো আদেও কিছুই নয়। হতে তো পারে যে মনিভা মাঠে গিয়েছিল, ওরা তো মাঠেই অভ্যস্ত। আর পিছনের ওই জমিটায় প্রচুর গাছপালা আছে। শৌচাগারের ঠিক পিছনে প্রায় লাগোয়া কোনো ফলের গাছ থাকতেই পারে। এমন হওয়ার সম্ভাবনা নেহাত উড়িয়ে দেওয়া যায় না। মনিভা হয়তো ফেরার পথে খেয়াল করেছে যে ওই গাছে ফল ধরেছে। সেটা পারতেই গাছে উঠেছিল মনিভা এবং ওই ঘুলঘুলির ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেওয়াল ধরে শরীরের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছিল। গ্রামের মেয়ে, গাছে ওঠা ওদের কাছে কোনো ব্যাপারই না। আর ভোরবেলা ফুল ফল খুব চুরি হয়, সেই জন্যই হয়তো আর সকাল হওয়ার অপেক্ষা করেনি মনিভা। পার্থর ষষ্ঠ ইন্দ্রিয় কিন্তু তখনও তার কাজ করে চলেছে। সে সমানে সংকেত পাঠাতে থাকে যে সে যা যা ভাবছে তার কোনোটাই নয়, হতে পারে না। তবু ভাবনাটার মধ্যে কোথাও যেন একটা তৃপ্তি খুঁজে পাচ্ছিল পার্থ। পিঠ হয়ে হাত পা টান করে শুনল পার্থ। ওর বা পাশে কোলবালিশটা রাখা রয়েছে। সেটার ওয়ার ধরে টানতে গিয়ে ভীষণ অবাক হলো পার্থ। বালিশটা এত ভারী লাগছে কেন? নাকি পার্থরই মনের ভুল? আর একবার টান দিতেই পার্থ বুঝল যে বালিশটা সত্যি বেজায় ভারী হয়ে গিয়েছে। আর শুধু তাই নয়, টানার সাথে সাথে বালিশটা যেন নিজের থেকেই সামান্য নড়ে উঠল। তড়াক করে লাফিয়ে বিছানায় উঠে বসে পার্থ। হ্যারিকেনের আবছা আলোয় বুঝতে পারে বালিশটা আকারেও হয়ে গিয়েছে বেশ বড়, একজন পূর্ণবয়স্ক মানুষের সমান। না না না, পার্থ ভুল দেখছে। এটা তো অসম্ভব। এতক্ষণ নানা কারণে ভয় পাওয়ার ফলে হয়তো দৃষ্টিভ্রম ঘটেছে। দম চেপে শুয়ে পড়ল পার্থ। ওটা কোলবালিশ, শুধুমাত্র কোলবালিশই। ফের বালিশটা টানতে যাবে পার্থ, এমন সময় কিরে, ভয় পেলি নাকি? সুব্রতর গলা। স্প্রিং এর মতো পা দিকে ঘাড় ঘুরে গেল পার্থর। ওর পাশে শুয়ে আছে সুব্রত। আবছা আলোতেও সুব্রতর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা চোখ এড়ালো না পার্থর। মনে হলো ওর মাথার ভিতরটা বোধহয় ফাঁকা হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। হৃৎপিণ্ড লাভডুব করতেও ভুলে গেছে। বিস্ফারিত নেত্রে সুব্রতর দিকে তাকিয়ে রয়েছে পার্থ। ঠোঁটে হাসিখানা কিন্তু তখনও লেগে আসে সুব্রত। এক দৃষ্টিতে সেও তাকিয়ে রয়েছে পার্থর দিকে। দম আটকে আসছে পার্থর। একটা শিশুও পিছবে যে এই মুহূর্তে পার্থর পাশে যে শুয়ে রয়েছে সে সুব্রত নয়, এবং একটু আগে শৌচাগারের খুলখুলির ফাঁকে যার হাত পার্থ দেখেছে সেও মনিভা নয়, হতে পারে না। আর কতক্ষণ সহ্য করতে পারে মানুষ এই ভয়াবহতার অভিঘাত? পার্থ জ্ঞান হারাবে এবার। কিন্তু না, পার্থকে সব জ্ঞানে থাকতে হবে, কারণ ও ভীষণ বড় একটা ফাঁদে পড়েছে। সে ফাঁদ কি আদেও মানুষের পাতা নাকি অন্য কিছু? সুব্রত উঠে বসেছে। আগের মতোই সোজাসুজি তাকিয়ে আছে পার্থর দিকে, কিন্তু পার্থর সাহসে গুলোচ্ছে না সুব্রতর দিকে তাকাতে। ইষ্টনাম জপ শুরু করল পার্থ। আচমকা চোখের সামনে চায়ের কাপ বাড়িয়ে ধরেছে সুব্রত। ধ্রু নাচাচ্ছে। খল খল করে হেসে উঠে বলল, নে নে ধর, ভোর হয়ে গেছে তো। মনিবা তোর জন্য চা পড়েছে, দেখ, নে ধর। কিরে? সম্ভবত ভুল করেই চায়ের কাপটার দিকে তাকিয়ে ফেলল পার্থ। চা কোথায়? কাপের মধ্যে ঘোলা ঘোলা জল। পচা পাকের গন্ধটাও ধাক্কা মারল পার্থর নাকে।
গন্ধটা পার্থ চেনে, খুব চেনে। কোথায় যেন পেয়েছিল, মনে পড়েছে, কুয়োর ভিতর। ওই ভয়ঙ্কর দর্শনকূটার মধ্যে থেকে দম চাপা অন্ধকার পুড়ে ধেয়ে আসছিল জমা জলের পচা ভ্যাপসা গন্ধটা। কিন্তু চায়ের কাপ থেকে ওই বিজাতীয় গন্ধ আসছে কিভাবে? তবে কি ওর বাসনপত্র ওই মাজা কুয়োয় জলে ধোয়ে? কিন্তু তাহলে ওই খোলা জলটার কি ব্যাপার? ওটার চা কি অমন দেখতে হয় নাকি? সন্ধ্যায় যে চা পার্থ খেলো সেটা তো এমন ছিল না। আর তাছাড়া পার্থ এখানে আসা স্টক জল, চা, নিমকি, রাতের খাবার সবই খেয়েছে। কোনো বাসনপত্র থেকেও তো আগে গন্ধটা পায়নি। যদি ওই কুয়োর জল ব্যবহার করেই এরা বাসন মেজে থাকে তবে তো গন্ধটা তখনও পেত। পার্থ আর দেরি করল না, লাফিয়ে বিছানা ছেড়ে নেমে এক দৌড়ে দরজার কাছে এসে দরজা খুলে বাইরে বেরিয়ে এল। বাইরে ভোর হয়েছে, পূব আকাশ লাল হচ্ছে, বুক ভরে ভোরের বাতাস ফুসফুসে পড়ল পার্থ। ভয়টা কি কাছে একটু? মনকে প্রবোধ দেওয়ার আরো একটা সূত্র খুঁজতে চেষ্টা করতে থাকে পার্থ। হয়তো গন্ধটা পার্থর অন্তঃস্থলে এমন ভাবে গেঁথে গিয়েছে যে সমস্ত কিছুতেই পার্থ এখন ওই গন্ধই পাচ্ছে। হয়তো পার্থ যখন বাইরে বেরিয়েছিল তখন সুব্রত এসে পার্থর বিছানায় শুয়েছে, মনিভা চাও দিয়ে গিয়েছে। যেহেতু পার্থর চোখের সামনে ওই কুয়োর বিভীষিকাই ভাসছে, তাই হয়তো চায়ের বদলে কুয়োর পচা জল দেখেছে পার্থ। কিন্তু চায়ের কাপটা তখন ছিল কোথায়? হঠাৎ সুব্রত চায়ের কাপটা বাড়িয়ে ধরল কিভাবে? পায়ে পায়ে আবার দাওয়ায় উঠে এলো পার্থ। দরজার পাশে দাঁড়িয়ে নিজেকে যথাসম্ভব আড়াল করে ঘরের ভিতরে চোখ রাখল পার্থ। কই, কোথায় কি? বিছানা তো ফাঁকা। পার্থ যে জায়গাটুকু নিয়ে শুয়েছিল সেটুকু বাদে বিছানার বাকি অংশ টান টান নিভাজ। মনেও হবে না যে একটু আগে কেউ শুয়েছিল। ঘরের চারিপাশটা ভালো করে চোখ বুলিয়ে দেখে নিল পার্থ। না, কেউ কোথাও নেই। পার্থ স্বপ্ন দেখছিল কি? হতেই পারে এমন যে বাইরে থেকে ঘুরে এসে বিছানায় চুপ করে পড়ে থাকা কালি ওর চোখ জুড়িয়ে এসেছিল। তখনই স্বপ্ন দেখেছে সে সুব্রত ওর পাশে শুয়ে আছে। সেটাই হবে। দুশ্চিন্তা, আশঙ্কা, ভয় ইত্যাদি ভারটা কিছুটা লাঘব হতে পার্থর মনে পড়ল এবার মুখ হাত ধুয়ে নিতে হবে। গ্রামের মানুষরা আসলে খুব ভোরে ওঠে। সুব্রতরা যদি দেখে পার্থ বেলা অব্দি পড়ে পড়ে ভোস ভোস করে ঘুমোচ্ছে, সে ভারী লজ্জার ব্যাপার হবে। রোদ এখনো না উঠলেও আকাশ ফর্সা হয়েছে। পার্থ আবার এগোলো শৌচাগারের দিকে। এই দিনের বেলায় মাঠে যাওয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। সিঁড়ি ভেঙে টিনের দরজাটা ঠেলে খুলতেই পার্থ দুটো পা মেঝেতে গেঁথে গেল। বিস্ফারিত নেত্রে পার্থ দেখল ভিতরে বিরাজমান সর্বাঙ্গে শ্যাওলা জড়ানো একটা আয়ত ক্ষেত্রে একটা চৌবাচ্চা। উপচে পড়ছে জল। এই দিনের বেলাতেও চৌবাচ্চার ভিতরটা ঘন অন্ধকার, যেন ভিতরটায় কেউ আলকাতরা মাখিয়ে তারপর ওতে জল ঢেলেছে। পাথর মাথা কাজ করছিল না। রাত্রে পার্থ যে কুয়ো দেখেছিল এখানে সেটা 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 আসে কি করে? এটা তো স্বপ্ন হতে পারে না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে কুয়ো বদলে চৌবাচ্চা হয়ে গিয়েছে। যেভাবেই হোক। পার্থ, কি রে, এতক্ষণ ধরে বাথরুমের ভেতর কি করছিস? আয়, চা খাবি আয়। সুব্রতর কণ্ঠস্বর ডাকছে দরজা ঠিক বাইরে থেকে। সকালবেলা সুব্রতর গলা পেয়ে পার্থর মনে সামান্য সাহসের সঞ্চার হলো যেন। ও তড়িঘড়ি দরজাটা খুলে দেয় এবং দেওয়ার সাথে সাথে ওর চোখের সামনে পৃথিবীটা দুলে ওঠে। কোথায় সকাল, বাইরে কূপ কূপে অন্ধকার,
আজ কি অমাবস্যা? সুব্রত কোথাও নেই। কি মনে হতে পিছন ফিরে তাকায় পার্থ। খুব নেই, রয়েছে চৌবাচ্চাটাই। চৌবাচ্চার ভিতরটা অন্ধকার হলেও বোঝা যাচ্ছে কি অসম্ভব গভীর ওটা। বোধ হয় কুয়োর থেকেও বেশি। একটু আগেও তো দেখল পার্থ, তখন তো এত গভীর ছিল না। আর সহ্য করতে পারে না পার্থ। শরীরের সব শক্তি একত্র করে ছুটতে শুরু করে। উঠোন পেরিয়ে দাওয়ায় উঠে দরজাটা তরাম করে বন্ধ করে দেয় পার্থ। দরজায় পিঠ দিয়ে চোখ বুজে দাঁড়িয়ে থাকে। চোখ খোলার সাহস নেই ওর। বুকটা ধরফর করছে প্রচন্ড, কিন্তু এভাবে চোখ বন্ধ করে কতক্ষণ থাকা যায়? তাছাড়া এই মুহূর্তে পার্থ যে পরিস্থিতির মধ্যে পড়েছে তাদের সমস্ত অনুভূতি যেমন অসার হয়ে যাচ্ছে। চোখ খুলল পার্থ। বিছানায় পাশাপাশি বসে আছে সুব্রত আর মনিভা। তাকিয়ে আছে পার্থর দিকে। এই পরিস্থিতির মধ্যেও পার্থর মাথায় অন্য একটা চিন্তা খেলে গেল। এমন একটা বিষয় আগেও পার্থর মনে উকি দিয়েছিল যে সুব্রত আর মনিভা আদৌ সৎ পথে জীবনযাপন করে তো? এমন নয় তো যে কলকাতা থেকে মানুষ ডেকে এনে তাকে বেড়ে তার জিনিসপত্র হাতায়। একটু আগে যেটা আশঙ্কা ছিল এখন সেটা ক্রমশ বিশ্বাসে পরিণত হচ্ছে। বিশ্বাসটাও দৃঢ়তা পাচ্ছে একটু একটু করে। শুধু তাই নয়, পার্থর এখন মনে হচ্ছে যে নির্ঘাত ওর খাবারে সুব্রতরা এমন কিছু মিশিয়েছিল যার থেকে পার্থ দৃষ্টিভ্রম ঘটছে, যাকে বলে পার্থ হ্যালিউসিনেট করছে। কুয়োকে দেখছে চৌবাচ্চা, রাতকে দেখছে সকাল। সেই সাথে কোনো ভুলভাল কথাও মাঝে মাঝে ওর কানে আসছে। খালি মনে হচ্ছে সুব্রত কথা বলছে। এই সমস্ত করে ওকে অসুস্থ করে দিয়ে ওর ঘড়ি, আংটি, মোবাইল, টাকা পয়সা কেড়ে নিয়ে ওকে মেরে ফেলবে না তো এরা? কি কুক্ষণে যে আসতে গেল পার্থ এখানে। পার্থ আর কোনো পথ না পেয়ে 2 হাত জোর করল সুব্রত আর মনিভার সামনে। অনুনয়ের সুরে বলল, আমায় ছেড়ে দে ভাই, তোরা আমায় ছেড়ে দে। আমি তোদের কি ক্ষতি করেছি বল একবার, বল আমি তোদের কি ক্ষতি করেছি? বাড়িতে আমার স্ত্রী আছে, একটা বাচ্চা আছে। আমার যদি কিছু হয় তাহলে ওদের কি হবে বল? আমায় ছেড়ে দে প্লিজ, আমায় ছেড়ে দে প্লিজ প্লিজ। পার্থ, এই পার্থ, কি রে, ঘুমের মধ্যে কি বিড়বিড় করে বলছিস? চোখ মেলে তাকালো পার্থ। সামনে সুব্রত ঠেলা মেরে মেরে ডাকছে পার্থকে। ধর্মর করে উঠে বসল পার্থ। বাইরে সকাল হয়ে গেলেও সামনে সুব্রতকে দেখে ওর মনে ভয়টা যেন আবারও ফনা তুলল। সবটাই কি স্বপ্ন দেখছে পার্থ? এটা কখনো সম্ভব? পার্থ যে উঠোনে নেমেছিল তার প্রমাণ হিসাবে ওর পায়ে কাদা লেগে রয়েছে। মাটির বাড়ি হলেও সেটা ঘর থেকে লাগা সম্ভব নয়। তাছাড়া দৌড়ে দাওয়ায় উঠতে গিয়ে ডান পায়ের আঙুলে হঠাৎ লেগেছিল একবার, সেটাও টনটন করছে। সবটা তো আর স্বপ্ন হতে পারে না। মুখে একটা কথাও না বলে ঘর থেকে বেরিয়ে আসে পার্থ। দাবা থেকে উঠোনে নামতেই মাথাটা ঘুরে যায় আবার। নেমেই বাঁ দিকে অবস্থান করছে বিশাল আকার এক কুয়ো। আধ ভাঙা বার, শ্যাওলা জমা। আর সব থেকে আশ্চর্য বিষয় হলো কুয়োটার মুখ অব্দি টল টল করছে জল, যেটা এক প্রকার অসম্ভব। তার চেয়েও বড় কথা হলো এটা গতকাল রাত্রেও এখানে ছিল না। পার্থ যখন বিভ্রান্ত হয়ে সবই ভাবছে ঠিক তখনই ঘাড়ের কাছে সুব্রতর ফিসফিসে স্বরে চমকে উঠে পার্থ। ওদিকে যাস না পার্থ, ভুলেও যাস না, পড়ে যাবি কিন্তু। খুব গভীর রে ওটা।
কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে পার্থর। মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে এদিক ওদিক হয়ে যাচ্ছে কি করে? পার্থর গলা থেকে আর্তনাদ ছিটকে আসে। এমা, ওটা 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 ওখানে কখন কিভাবে এলো সুব্রত? ওই ওই কুয়োটা তো ছিল না ওখানে, কিভাবে এলো ওই কুয়োটা ওখানে? পার্থর কথা ফুৎকারে উড়িয়ে দেয় সুব্রত। ওমা, তুই বলিস কি? চোখের মাথা খেয়ে রেখেছিস নাকি? এত বড় ইতারাটা তুই দেখতে পাসনি আগে? সকালবেলায় সুব্রতর আচরণ সম্পূর্ণ স্বাভাবিক থাকা সত্ত্বেও পার্থ যে সেদিনই কলকাতা ফিরতে মনস্থির করে রেখেছিল তা বলাই বাহুল্য। কিন্তু পাদ সারল প্রকৃতি। কিছুক্ষণ পর থেকে আকাশ ঝোলকালি বর্ণ ধারণ করল এবং নামলো চেপে বৃষ্টি, সেই সাথে ঝোড়ো হাওয়া। হাওয়ার দাপটে ঘরের চাল উড়ে যাওয়া জোগাড়। পার্থ ভয় সিটিয়ে ঘরের ভিতরে বসেছিল। হঠাৎ রান্নাঘরের দিক থেকে সুব্রত ডাক কানে এলো। পার্থ, আমি একটু কাজ করছি, তুই একবার কুয়ো পারে যা তো, মণিবাকে একটু সাহায্য কর জল তুলতে। পার্থ অনিচ্ছা সত্ত্বে উঠে দাঁড়ায়, বেরিয়ে সে কুয়া তলার দিকে যায়। মণিভাও পাশে ফিরে জল তোলার চেষ্টা করছে। বাইরেটা মনে হচ্ছে সন্ধ্যা, আকাশ এতটাই কালো। বৃষ্টির দাপটটা একটু কমেছে। প্যাচ প্যাচে কাদায় কোনো ক্রমে পা ফেলল পার্থ। খুব সাবধানে হেঁটে গেল কুয়োর পারে। কুয়োর ধার ধরে দাঁড়ালো সে। মণিভা বিপজ্জনক ভঙ্গিতে কুয়োয় ঝুঁকে দুই হাতে দড়ি দিয়ে বাঁধা জলের বালতি তোলার চেষ্টা করছে। পার্থ হা হা করে ওঠে। আরে বৌদি বৌদি, অত ঝুঁকবেন না, জল তো আপনার নাগালের মধ্যেই আছে। বালতিটা বা অত নিচে পাঠাচ্ছেন কেন? বৌদি বৌদি আমায় দিন, বৌদি আমায় দিন বালতিটা। আপনি সরে যান। আরে পড়ে যাবেন, সরে। দুটি কারণে পার্থর মুখের কথা মুখেই আটকে যায়। প্রথমত কুয়োটার ভয়াবহ চেহারা। এটা একটা সাধারণ কুয়োর থেকে আকারে দ্বিগুণ। এটাকেই তাহলে ইদারা বলে। ধার উঠছে, জল পড়ছে, ভিতরটা তেমন খুবই অন্ধকার। রাত্রে দেখা কুয়োটার থেকে আরো অনেক অনেক বেশি ভয়ঙ্কর। আর তার চেয়েও বেশি ভয়ঙ্কর বিষয় হল কুয়োর জলে একজন মানুষের ছায়া। সেটা তার নিজের। মণিভার ছায়া নেই। সত্যি কি নেই? নাকি জল এতটা কানায় কানায় ভর্তি বলে ভালো মতো দেখতে পাচ্ছে না পার্থ? রাত্রে হ্যারিকেনের আলোয় সুব্রত আর মণিভার ছায়া পড়েছিল কি? বুকের ভিতরে দামামা বাজতে শুরু করেছিল পার্থর। মণিভার হাত থেকে হস্তান্তর হওয়া বালতির দড়ি মুঠোর মধ্যে নিয়ে থর থর করে কাঁপছে পার্থ। বালতিটা ভেসে বেড়াচ্ছে ওই ভয়ঙ্কর গহ্বরটার মধ্যে। গ্লুপ গ্লুপ করে শব্দ উঠছে বারবার। মুঠিটা আলগা হয়ে গেল পার্থ। বালতিটা তলিয়ে যেতে লাগলো নিচে, আরো নিচে। সারাদিন বৃষ্টি হয়ে চলেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। পার্থ ভয় আতঙ্কে সিটিয়ে রয়েছে। বেরোতেও পারছে না। যতটা সম্ভব সুব্রত আর মণিভার থেকে দূরে দূরে থাকছে। একটা বিষয় মাথায় বারবার হুল ফোটাচ্ছে। সন্ধ্যা নামলে আবার হ্যারিকেন চলবে। তখন যদি সুব্রত আর মণিভার ছায়া দেখা না যায়, দেওয়াল নেই, তবে তো বুঝে নিতে হবে। আর ভাবতে পারছে না পার্থ। আচ্ছা, এমনটা নয় তো যে কুয়োর অতখানি জলটা বৃষ্টিতে ক্রমাগত কাঁপার এবং উপচে পড়ার কারণে মণিভার ছায়াটা দেখতে পায়নি পার্থ? কিন্তু সে নিজে সোজাসুজি জলের দিকে তাকিয়েছিল বলে নিজের ছায়াটা দেখতে পেয়েছে শুধু। হতেই তো পারে এমন। সায়েন্সের যুগের ছেলে হয়ে একটা সঠিক ব্যাখ্যা খুঁজে বা না করা অবধি পার্থর মন যেন ভরছিল না।
উল্টো পাল্টা কল্পনার চাল বলে কেমন ভয় পেয়ে চলেছে পার্থ। কিন্তু শেষ রাত, এমনকি সকালের ওই সমস্ত ঘটনাগুলো পুরোটা তো স্বপ্ন হতে পারে না, সেই প্রমাণ তো পার্থ নিজে পেয়েছে। সন্ধ্যা নেমেছে, পার্থ চুপচাপ বসে আছে বিছানায়। আজ এখনো মণিভা বা সুব্রত কেউই হ্যারিকেন জ্বালেনি। ঘর ডুবে আছে ঘোর আধারে। মোবাইলটাও আপাতত অনির্দিষ্টকালের জন্য দেহ রেখেছে। বেচারা চাঁদ ছাড়া আর কত সার্ভিস দেবে। পার্থ, ঘুমালি নাকি? সুব্রত ঘরে এসেছে। পার্থ গলা ছেড়ে স্বর স্বাভাবিক করে বলল, সুব্রত, আজ এখনো হারিকেন জ্বালালি না যে? এত অন্ধকার। ধরে সুব্রত যেন কিছুটা ঘুরি ফিরত দেওয়ার মতো করে বলল, আসলে কি হয়েছে জানিস তো, বাড়িতে তো মাত্র 3টে হ্যারিকেন। তোর বৌদি আজ ভোরবেলায় ওইগুলোকে ওই ইদারার বাউন্ডারির উপর রেখেছিল, ওই একটু ঘষে মেজে পরিষ্কার করবে বলে। কিন্তু হঠাৎ ঝড় উঠল, আর হাওয়ার ধাক্কায় দুটো পড়ে ভেঙে গেল, আর একটা কুয়োর ভেতরে পড়ে গেল। পার্থ বলে, বলিস কি? সকালেও তো আমার হাত থেকে বালতিটা পড়ে গেল কুয়োতে। মৃদু হাসি সুব্রত। তোকে বসেছিলাম না, ওই ইদারার ধারে বেশি যাস না, ওটার ভিতরে অনেক কিছুই পড়ে যেতে পারে জানিস, বড্ড বড় তো। এই বলে খানিকক্ষণ চুপ করে থেকে সুব্রত আবার বলল, শোন, আজ রাত্রে ভুলেও বাইরে বেরোবি না, দাওয়ায় যাওয়ারও দরকার নেই, মানে দরজাই খুলবি না। খবরদার পার্থ, তোর ভালোর জন্যই বলছি। পাথর মনের মধ্যে এক নিদারুণ ভয়ের ডানা ঝাপটানো শুরু হলো আবার। ঢোক গিলে জিজ্ঞেস করলো, কেন রে? কি হবে রাতে দরজা খুললে? এত প্রশ্ন করিস না পার্থ, যা বললাম মনে রাখিস। অত্যন্ত রুড়ো স্বরে কথাগুলো ছুড়ে দিয়ে চলে গেল সুব্রত। দিনটা এমনিতেই খুব খারাপ কেটেছে পার্থর। স্নান হয়নি, বাকি কাজকর্ম সারতে মাঠে গেছে। আগামীকাল চারিদিক ভেসে গেলেও পার্থ রওনা দেবে কলকাতার পথে। রাস্তায় যা হয় হোক, কিন্তু এখানে থাকলে ও তো যে কোনো মুহূর্তে মরে যাবে। ও যাদের সাথে রয়েছে তারা যে কি, তা ভগবানই জানে। রাত্রে সামান্য দুটো খেয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইল পার্থ। আকাশ ফর্সা হওয়ার অপেক্ষা মাত্র। তারপর সুব্রত আর মণিভাকে কিচ্ছুটি না জানিয়ে বেরিয়ে পড়তে হবে আবার। ও যা যা দেখেছে সেই বিষয়ে একটি প্রশ্ন সুব্রতদের জিজ্ঞেস করেনি পার্থ। কি দরকার অতিরিক্ত কৌতূহল দেখানোর? পার্থ, ভাই পার্থ, আমায় বাঁচা, আমায় ধর, আমি কুয়োয় পড়ে যাচ্ছি পার্থ, আমার হাত ফসকে যাচ্ছে পার্থ। সুব্রতর কাতরতা মাখানো কণ্ঠস্বরে চমকে বিছানায় উঠে বসল পার্থ। কোত্থেকে ডাকছে সুব্রত? মনে তো হচ্ছে ডান দিক থেকে, অর্থাৎ ওই টয়লেটের দিকটা থেকে। সেখানে কুয়ো, তাহলে চৌবাচ্চাটা, ইদারাটা তো বা পাশে। পার্থদা, তাড়াতাড়ি আসুন, আমি এখন ধরে রাখতে পারছি না, আপনি দয়া করে একবার আসুন, ওকে ধরুন, কুয়োয় পড়ে যাচ্ছে। ভাবনার মাঝে ভেসে এলো মণিভার ডাক। না, এটা কোনো ফাঁদ হতে পারে না। সুব্রত পই পই করে বারণ করেছে ঘরের দরজা খুলতে, কিন্তু যদি সত্যি হয়, সুব্রত যদি কুয়োয় পড়ে গিয়ে থাকে, তাহলে পার্থ সারাটা জীবন দায়ী থেকে যাবে। সে ভয় চুটে তার প্রিয় বন্ধুকে বাঁচাতে যায়নি, অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাবে। কি করবে পার্থ এখন? একবার পাশের ঘরে গিয়ে দেখে নিক নাকি বরং। চৌকি থেকে নেমে পাশের ঘরের দরজা ফাঁক করল পার্থ, এবং যা দেখল
তা বোধ হয় মাথায় বাজ পড়ার চেয়েও সাংঘাতিক। ঘরের মধ্যে শোভা পাচ্ছে অতিকায় এক কুয়ো। চারপাশটা বাঁধানো হলেও এত নিচু যে একটা ছোট বাচ্চাও সহজেই ভিতরে পড়ে যাবে। এখানে কুয়ো, তাহলে কোন কুয়োটা সত্যি? ওই শৌচাগারের ভিতরে যেটা, উঠোনে যেটা রয়েছে সেটা, নাকি এটা? পার্থ নির্ঘাত পাগল হয়ে গিয়েছে। হঠাৎ পার্থর খেয়াল হলো ডাকটা আর আসছে না তো। সুব্রত আর মনি ভাজে একটু আগে পার্থকে ডাকছিল, ওরা কোথায়? তবে কি সুব্রতর কথাই সত্যি? রাত্রে দরজা খুলতে বারণ করেছিল সুব্রত, কিন্তু ওই ডাকে সাড়া দিয়ে পার্থ যদি দরজা খুলে দিত, ওটা কি তবে নিশির ডাক? বুকটা ধরাস করে উঠল পার্থর। দরজায় টোকা পড়েছে। ঘাড় ঘুরিয়ে তাকালো পার্থ। অমনি আবার ঠক ঠক ঠক। পার্থ জানে দরজা খুললেই বিপদ নিশ্চিত, কিন্তু এক অদম্য কৌতূহল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। বিড়াল পায়ে দরজার দিকে এগোয় পার্থ। দুটো দরজার মাঝে ফাঁকটায় চোখ রাখার আগেও দৃষ্টি চলে যায় দরজার নিচে ফাঁকা জায়গাটায়। একজোড়া পা, তবে যে দাঁড়িয়ে আছে সে দরজার দিকে পিঠ করে দাঁড়িয়েছে, কারণ তার দুটো পায়ের পাতা পিছন করা। কে দাঁড়িয়ে আছে তা জানে পার্থ, কারণ ওই আলতা মাখানো পাতলা পাতলা পায়ের পাতা দুটো মণিভার। তাহলে একটু আগে আর একটু হলে সত্যি কোনো মরীচিকার ডাকি সাড়া দিয়ে ফেলত পার্থ। এবার দরজার মাঝের অতি সামান্য ফাঁকটায় চোখ রাখল। আর একটু হলে একটা চাপা আর্তনাদন গলা চিরে বেরিয়ে আসত। সুব্রত দাঁড়িয়ে আছে, না, মণিভা দাঁড়িয়ে আছে, নাকি দুজনেই দাঁড়িয়ে আছে? ছায়া ছায়া অন্ধকারের চাদর গায়ে চড়িয়ে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে সুব্রত। শুধু তাই নয়, সে দাঁড়িয়েছে দরজার দিকে মুখ করেই। দুটো দরজার ফাঁকের জায়গাটুকু এতটাই কম যে সুব্রতর পুরো শরীরটা দেখা যাচ্ছে না। আবার দরজার নিচ থেকে দেখলে দেখা যাচ্ছে মণিভাইয়ের পায়ের পাতাও, তাও কিনা আবার বিপরীত মুখে। আর পারল না পার্থ। তীব্র বেগে পাশের ঘরে ঢুকে বাইরের দিকের দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। তারপর ছুটতে শুরু করলো দিকবিদি জ্ঞান শূন্য হয়ে। চারিপাশের অজস্র গাছপালা, জঙ্গল, পায়ের নিচের মিঠো পথ মারিয়ে দৌড়চ্ছে পার্থ। থামলো এক সময়। হামাচ্ছে সে, বুকটা হাবরের মতো উঠছে, নামছে। ঠিক পথেই এসেছে পার্থ। এটা নিশ্চিন্তপুর স্টেশন। এখানেই তো ট্রেন থেকে নেমেছিল পার্থ, তবে এত ফাঁকা লাগছে কেন? মনে হচ্ছে যেন বহুকাল ব্যবহার হয়নি। রেল লাইন আচ্ছাদিত পুরো মার্চের চাদর, এর উপর দিয়ে বহু যুগ ট্রেন চলেনি যেন। হয়তো রাত বলে এমনটা মনে হচ্ছে। হঠাৎ সামনের জং টিনের ধরা ভাঙা ফাটা বোর্ডিংটার দিকে চোখ পড়ল পার্থ। পুরোটা পড়া যাচ্ছে না, শুধু শেষের পুর লেখাটুকু স্পষ্ট দেখা যায়। আর একটু পড়ার চেষ্টা করল পার্থ, কিন্তু অনেক কসরত করেও অন্ধপুরের বেশি কিছু পড়তে পারল না। তবে নিশ্চিন্তপুর হলে তো দয়ের নিচে রফলা থাকত, হয়তো মুছে গেছে সেটা। পার্থ হেঁটে স্টেশনের ভিতরে ঢুকল। সকালে তো ট্রেন আসবে, ব্যাস নিশ্চিন্ত হল সে। পার্থ সামনের বেঞ্চটায় গিয়ে বসল। বেঞ্চের পিঠে হেলান দিয়ে চোখ বুঝল। বোধ হয় 1 মিনিটও কাটেনি। কানের কাছে ফিস ফিস শব্দ। কিরে, ভয় পেয়ে পালিয়ে এলি? সুব্রত বসে আছে পার্থরই পাশে, হাসছে খল খল। পার্থ হেলান দিয়ে বসে আছে একইভাবে, 2 চোখ খোলা, ফাঁকা দৃষ্টি সামনের ভাঙাচোরা হোর্ডিংটায়, যেটায় আসলে লেখা আছে গোলকধন্দপুর। সুব্রত ও পার্থর কলেজ জীবনের আর এক বন্ধু কৌশিক।
আজ প্রায় 12 বছর পরে এসেছে সুব্রতদের বাড়ি। 2 হাতে লাগেজপত্র সামলাতে সামলাতে উঠোনে ঢুকতেই হাসি মাখা মুখে বেরিয়ে এলো পার্থ, তার পিছনে সুব্রত। পার্থকে দেখে তো ভীষণ চমকেছে সে। আরে তুই এখানে? হ্যাঁ রে, আমি এখানে। এবার থেকে তুইও এখানেই থাকবি। কৌশিক পুরোপুরি বুঝল না কথাটা। সুব্রত হেসে ওঠে। কিরে, ভয় পেলে নাকি তুই? আয়, ভেতরে আয়।